দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হারুন রশিদ। আজকে আমরা মধ্যপ্রাচ্যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধাবস্থা, এখন যে যুদ্ধবিরতি চলছে আমরা বলছি, সেটা নিয়ে কথা বলবো। আর পাকিস্তানের যে আলোচনা সেটি ভেস্তে গেছে। তাই আমাদের শিরোনাম আজকে মধ্যপ্রাচ্য যুদ্ধ, ইসলামাবাদে ফল মেলেনি, ফল মিলবে কোথায়। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান, নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক, রয়েছেন কূটনীতিক সাকিব আলী। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাক্ট চেকে। আমরা একটু মধ্যপ্রাচ্যের একটু হালকা অবস্থা পাকিস্তানের বৈঠকের যদি দেখে নিতে পারি, তাহলে আলোচনাটা শুরু করতে পারি। এটা খুব হাস্যজ্জ্বল বৈঠক দেখা যাচ্ছে, কিন্তু আসলে তো ফল মেলেনি এবং একটি খুব কৌতুক কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে খাওয়া দাওয়া খুব স্ট্যান্ডার্ড হয়েছে, 5 তারকা মানে, কিন্তু আলোচনা একদমই কোনো তারকা মানে যায়নি। এবং আরেকটি আশঙ্কায় পৃথিবী আরেকটা আশঙ্কার দিকে যাচ্ছে। ওদিকে তো আপনারা জানেন যে এখন হরমুজ প্রণালীতে তারা নাভাল রেড দেওয়ার একটা কথা বলছে ট্রাম্প। কখন কি বলে সেটি আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করতে চাই মেজর জামান আপনাকে দিয়ে। সেটি হলো যে প্রথমেই জানতে চাই ইসলামাবাদকে কেন বেছে নেওয়া হলো, রসায়নটি কী ছিল? যে আমরা আগে কাতারকে জানতাম মধ্যস্থতা করে, বা ইউরোপের কোনো দেশে হতে পারো, জেনেভা একটা জায়গা হতে পারতো, পাকিস্তান কেন নাম্বার ওয়ান? একই সঙ্গে আরেকটি প্রশ্ন আপনাকে করে রাখতে চাই, সেটি হলো যে ভেস্তে গেল কেন, আশার আলো কেন জ্বলল না? আচ্ছা, আশার আলো মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে আবার অল্প অল্প জ্বলে, আবার নিভেও যায়, আবার সেখান থেকে জ্বলে ওঠে। তো এটা জীবনের, এটাই তো নিয়ম। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা আমাকে দাওয়াত দেওয়ার জন্যে। ইসলামাবাদের গুরুত্বটা বেশি পেয়েছে এই কারণে যে বর্তমান সময়ে এবং সম্ভবত পাকিস্তানের ইতিহাসে এরকম পৃথিবীর বর্তমানে 3টা বৃহৎ শক্তি, আমেরিকা, রাশিয়া এবং চীন, এই 3টা দেশের সাথেই ভালো সম্পর্ক আছে। সুতরাং এটা একটা কারণ। দ্বিতীয় দিক হচ্ছে ইরান পাকিস্তানের উপরে বিশ্বাস রাখছে বেশি অন্য যে কোনো দেশের চাইতে, কারণ ইরানের সাথে পাকিস্তানের বিশাল একটা সীমান্ত আছে এবং দুই দেশ অনেক সময় এই ক্রস বর্ডার যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোতে উইজনই ভুক্তভোগী। এবং পাকিস্তানের যে বালুচ ইনসার্জেন্সি আছে সেটা দমন করার জন্য ইরানের সহযোগিতা দরকার হয়। এই সমস্ত কারণে পাকিস্তানের অবস্থানটা ওইরকম হয়েছে। আরেকটা জেনে একটু ঐতিহাসিকভাবে আমি যদি 71 সালে ফেরত নিয়ে যাই আপনাদেরকে, অবশ্য 71 সালে যদি আপনি লিবারেশনের ওয়ারের কথা চিন্তা করেন তাহলে হিসাব অন্যরকম, কিন্তু আজকের আলোচনার স্বার্থে আমি অনুরোধ করছি যে ওইটা ব্যাক বার্নারে রাখার জন্যে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান কি করছে সেটার উপরে। তো 71 সালে যখন মানে কোল্ড ওয়ার অর্থাৎ শীতল যুদ্ধ চরম আকার ধারণ করেছে, তখন আমেরিকার অর্থাৎ পশ্চিমা ব্লকের যেটা লক্ষ্য ছিল যে চীন যেন কোনোভাবেই সোভিয়েত ইউনিয়নের সাথে ওই ঘরানায় চলে না যায়, এবং তারই উদ্যোগ হিসাবে পাকিস্তানকে বেজ হিসাবে ব্যবহার করা হয়। কারণ পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক দীর্ঘদিনের এবং ভালো সম্পর্ক, আয়রন ক্লাড যে সম্পর্কটা বলা হয়। তো এই জন্যে এর সূচনা করেছিলেন কিসিঞ্জার সাহেব, তৎকালীন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব, আমরা যেটাই বলি না কেন। তো উনি পাকিস্তানে যেতেন, কিন্তু উনি যে চীনে যাচ্ছেন সেটা অনেক পরে প্রকাশিত হয়েছে। উনি সন্ধেবেলা প্লেনে উঠতেন, বেজিংয়ে যেতেন, আলোচনা করে আবার মানে সূর্য ওঠার আগেই ইসলামাবাদে হাজির হতেন। এইভাবে উনি এই সম্পর্কটা স্থাপন করেন। এরপরে 1972 সালে এই যে নিক্সনের সাথে নিক্সন, তৎকালীন প্রেসিডেন্ট নিক্সন এবং চায়না কর্তৃপক্ষের মধ্যে সমঝোতার ফলে নতুন সম্পর্কের উন্মেষ হয়। সুতরাং চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক, আবার এই পাকিস্তানের মাধ্যমে চীনের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে পাকিস্তানের যে বিশ্বাসযোগ্যতাটা সেটা আমেরিকার কাছ থেকে আগেই ছিল। আর অফ লেট আপনার এই গত কিছুদিন ধরে, কয়েক বছর ধরে রাশিয়ার সাথে সম্পর্ক পাকিস্তানের অনেক ভালো হয়ে গেছে। আর একটা কথা এই জায়গায় এটা তথ্য দিয়ে রাখি যে আফগানিস্তানে সোভিয়েত ইনভেশনের কারণে
সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল, সেই আফগানিস্তানে এই আমেরিকান সৈন্য চলে যাওয়ার পরে এখন রাশিয়া তাদেরকে আস্থায় নিয়েছে। সুতরাং আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো করার জন্য বা একটা প্রভাব রাখার জন্যও কিন্তু চীনেরও পাকিস্তানকে দরকার, আবার রাশিয়াকেও পাকিস্তানকে দরকার। সো এইভাবে পাকিস্তানের মানে অবস্থান অর্থাৎ ভৌগোলিক অবস্থান, এই জায়গায় আমি একটা ছোট্ট আপনার সূত্র টানছি। জিবুতি দেখেন, একটা ছোট্ট একটা দেশ, গরিব দেশ জিবুতি, জি। কারণ সেইটা এখন আপনি সমস্ত, ওখানে আমেরিকান ঘাঁটি আছে, ওখানে চীনের ঘাঁটি আছে, অনেক দেশের ঘাঁটি ওখানে রয়ে গেছে, ছোট দেশ। অর্থাৎ জিওগ্রাফিক লোকেশন অর্থাৎ ভৌগোলিক অবস্থানটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ঠিক একইভাবে ইরানের ভৌগোলিক অবস্থানটা ইরানকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে এখন। এবং পাকিস্তানের এটা অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। আবার দেখেন আরব দেশগুলোর সাথে, বিশেষ করে সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, কিন্তু ইউএইর সাথে ঠিক ওই পর্যায়ের না। এবং তাদের সাথে ওই যে দ্বিপাক্ষিক সামরিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এই মানে কাতারে যখন ইসরায়েল আক্রমণ করে তারপর থেকেই। এবং এর শোনা যাচ্ছে যে আমেরিকা, পাকিস্তান আপনার সৌদি আরবে তাদের যুদ্ধবিমান এবং আরও সৈন্য মোতায়েন করবে, এরকম একটা কথা গতকাল আমি দেখলাম। সুতরাং পাকিস্তানকে একেবারেই মানে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণেই পাকিস্তান এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছে। আরেকটা অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি মনে আছে আপনার যে প্রেসিডেন্ট ট্রাম্প দুইবার বর্তমানে পাকিস্তানের যিনি সেনাপ্রধান জেনারেল ফিল্ড মার্শাল আসিফ মনির, ওনার সাথে দুইবার লাঞ্চ করেছেন। তো এটা কিন্তু খুব একটা কমন ঘটনা না। সো এইগুলোর মিলায় দেখা গেল যে আপনার ব্যক্তিগত সম্পর্ক একটা এখানে বাছাই করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। জি, তা আমরা সাকিব আলী আপনার কাছে আসতে চাই। তো আসলে কি পাকিস্তানের কোনো রোল প্লে করার সুযোগ ছিল? কারণ ইরান তো বলেছে যে চরম অবিশ্বাস নিয়ে তারা এই আলোচনায় বসছে, আবার ওদিকে ট্রাম্প তো তার শর্তগুলো সব যুক্ত করে দিচ্ছে। আসলে এই আলোচনাটা কোনো নতুন পথ দেখালো না, আমরা আরো ভয়াবহ দিকে যাচ্ছি? না, আমার মনে হয় প্রথমত এটা আমি যেটুকু শুনতে পেরেছি যে এক সময় যখন যুদ্ধ মোটামুটি আমেরিকা আর যখন সিজ ফায়ার চাচ্ছিল অর্থাৎ যুদ্ধবিরতি চাচ্ছিল, সেই সময় আমেরিকাই ডোনাল্ড ট্রাম্পই পাকিস্তানকে অনুরোধ করেছে যে আপনারা একটা আলোচনার ব্যবস্থা নেন। সুতরাং প্রথমে হচ্ছে আমেরিকা তাদেরকে বলেছে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে ইরানের সাথে, যেটা মেজর জামান বললেন, ইরানের সাথে তাদের অন্যান্য আগে থেকেই ভালো সম্পর্ক ছিল পাকিস্তানের। এবং যে চারটা দেশ তার আগে মিটিং করেছিল, আপনার মনে আছে, সৌদি আরেবিয়া, টার্কি, ইজিপ্ট এবং পাকিস্তান। তাদের চারটা দেশের মধ্যে ধরেন ইজিপ্ট এবং টার্কি এবং সৌদি আরেবিয়া, তিনটা দেশই কিন্তু অনেকটা আমেরিকান ক্যাম্পে। সেই হিসাবে পাকিস্তান কিন্তু কম আমেরিকান ক্যাম্প বলতে পারেন, কম। সেই হিসাবে ইরান পাকিস্তানকে অপেক্ষাকৃতভাবে বেটার মনে করেছে। তৃতীয় বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে এখানে পাকিস্তান, আপনি দেখেছিলেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু যে প্রপোজালটা হয় প্রথম, এই প্রপোজালটা নিয়ে কিন্তু তিনি যান চায়নাতে। তিনি বেইজিংয়ে যে ফরেন মিনিস্টার ওয়াং ইর সাথে দেখা করেন। আমরা যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে যে চীনের সরকার ইরানকে বলে যে তোমরা এই যুদ্ধবিরতিতে, এই যে ভিত্তিতে যেটা হচ্ছে, এই যুদ্ধবিরতিটা মেনে নাও। অর্থাৎ চীনেরও কিন্তু একটা, কারণ চীন চাচ্ছে হরমুজ প্রণালী খুলে যাক বা পুরোপুরি আবার ব্যবসা শুরু হোক, পৃথিবীর অর্থনীতি তার পথে ফেরত আসুক। সেই জন্য চীনের সাথেও পাকিস্তানের সম্পর্কের কারণে এই পাকিস্তানকে মধ্যস্থতাকারী মানে কি, সে মধ্যস্থতা মানে কি, সে হচ্ছে গিয়ে তার ওখানে সবাই তাকে বিশ্বাস করে তার এখানে আসছে, অর্থাৎ সেখানে নিরাপত্তা ঠিক থাকবে। আর তাছাড়া ধরেন দুজনের যে প্রপোজাল আছে, সেই প্রপোজালের ব্যাপারে তো পাকিস্তানে আলোচনা করার কিছু নাই। পাকিস্তান কি নেগোশিয়েটর না প্লেস দিয়েছে? প্লেস দিয়েছে। এবং এখন যেটা হয়েছে যে এবার যে এই যে 24 ঘন্টা বা 21 ঘন্টা যে হলো,
সেখানে তো ওরা মাত্র একবার মুখোমুখি দেখা করেছে, তাছাড়া তারা কি করেছে, পাকিস্তানকে যে জিনিসটা দিয়েছে, জিনিসটা পাকিস্তান দিয়েছে আমেরিকাকে, বা আমেরিকা যে জিনিসটা পাকিস্তানকে দিয়েছে, পাকিস্তান সেটা নিয়ে গেছে ইরানের কাছে। সুতরাং সে খালি মধ্যস্থানে ছিল, সে কিন্তু কোনো সাবস্ট্যান্টিভলি সে কোনো আলোচনার মধ্যে ছিল বলে আমরা জানি না। মানে এটা তো সম্ভব হয়তো এটা তার না, এটা সে তার এই রোল নাই, এটা এই নেগোসিয়েশনটা হবে আমেরিকা এবং ইরানের মধ্যে, মাঝখানে আর কেউ থাকবে না। আপনি প্রশ্ন করছিলেন যে অন্য দেশ না কেন, সুইজারল্যান্ডের নাম আপনি বলেছেন। এবার কিন্তু সুইজারল্যান্ডও কিন্তু ইরান যুদ্ধের পক্ষে ছিল, তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছিল, ফলে তাদের যে আনুষ্ঠানিক নিরপেক্ষতা সেটা কিন্তু তারা হারিয়েছে। সুতরাং আপনি যদি মনে করেন যে নিরপেক্ষ দেশ কে আছে, তাহলে পাকিস্তান কতিপয় নিরপেক্ষ দেশের মধ্যে পাকিস্তান একটি, সুতরাং পাকিস্তান হওয়াটা খুবই স্বাভাবিক। যে মেজর জামান কাতার নয় কেন? কাতার তো বিশ্বে মধ্যস্থতাকারী হিসেবে তার খুব সুখ্যাতি আছে। এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে মোবারকবাদ। কারণ কাতারের সাথে ইরানের সম্পর্ক ভালো। বিশেষ করে 2018-তে যখন সৌদি আরব কাতার ব্লকেড দিল, তখন তুরস্ক এবং ইরান তাদের সেই ব্লকেড থেকে উদ্ধার করার জন্য তারা সমস্ত ধরনের সাপোর্ট দিয়েছিল। আবার সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র যেখানে কাতার এবং সম্পর্ক আছে, দুই ভাগে ভাগ ইরানের। এখন কাতার কেন হতে পারছে না? কারণ কাতারের বেস ব্যবহার করে, কাতার সরাসরি অংশগ্রহণ করছে না, কিন্তু কাতারের বেস ব্যবহার করে আমেরিকা ইরানের উপরে আক্রমণ করেছে। সুতরাং সেটা বিলিজারেন্ট, সেটা ওই পক্ষে চলে গেছে। এই জন্যে নিরপেক্ষ থাকতে পারেনি। কিন্তু পাকিস্তান তো এখানে কাউরের সাথে ওইভাবে সামরিকভাবে জড়িত না, এই কারণে পাকিস্তান হয়েছে, এবং কাতার এইভাবে আসতে পারেনি। এখন যেটা দেখা গেল যে ফোকাস কিন্তু এখন হরমুজ প্রণালী। এখন এটা সচল হবে কি হবে না, ইরান আবার ওখানে ট্যাক্স শুল্ক বসিয়েছে, ওদিকে ট্রাম্প তো এখানে আবার এটা মুক্ত করার জন্য নেভাল রেড দেবে বা দেয়ার শুরু হবে। এখন আমরা একটা সমুদ্র যুদ্ধের দিকে যাচ্ছি কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আসলেই কি হরমুজ কেন্দ্রিক না আরও কোনো বিষয়? সাকিব আলী, আপনার কাছে একটু শুনবো, আর আপনার কাছে শুনে আমরা বিরতিতে যে আবার আসবো। না, হরমুজ প্রণালী তো হচ্ছে তার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। দুটো ট্রাম্প কার্ড আছে ইরানের। একটা হচ্ছে যে সে পুরো গালফ কান্ট্রির, 6টা গালফ কান্ট্রির সমস্ত তেল বলেন, অবকাঠামো বলেন, সব কিছু ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, এক। আর দ্বিতীয় হচ্ছে সে হরমুজ প্রণালী আটকে দেওয়ার ক্ষমতা রাখে। হরমুজ প্রণালী আটকে দেওয়াটা সে এখন যদি সাপোজ সে যদি গালফ কান্ট্রিজগুলো একবার ধ্বংস করে দেয়, তার তেলের স্থাপনাগুলো, অবকাঠামোগুলো যদি ধ্বংস করে দেয়, তাহলে আগামী 4 বছর পৃথিবীতে কিন্তু কোনো তেল থাকবে না, বা 50% তেল কমে যাবে আগামী 4 বছর, 3 থেকে 4 বছর। এটা বানাতে আবার ওটা ঠিক করতে 3 থেকে 4 বছর লাগবে। সুতরাং সেটা না করে যদি হরমুজ প্রণালী সে আটকে রাখে, তাহলে এটা হচ্ছে গিয়ে কম আঘাত পড়ছে অর্থনীতির উপর, কারণ সে যে কোনো মুহূর্তেই আবার এটা হরমুজটা খুলে দিতে পারবে। এটা ইরান তো বলেছে তার আর্মির সাথে যদি আপনি সমঝোতা করেন, তাহলে আর্মির সাথে যদি কোঅর্ডিনেট করেন, সমন্বয় করেন, তাহলে আপনি যেতে পারবেন। সুতরাং হরমুজ প্রণালী তাকে আটকে রাখতেই হবে। যদি হরমুজ প্রণালী সে আটকে না রাখে, তাহলে তার হাতে কিছু নাই, কারণ তাকে আমেরিকা এবং ইসরায়েল আপনি জানেন যে অনেক বম্বিং করেছে এবং আরও বম্বিং করতে পারে। সুতরাং সেই বম্বিং থেকে বাঁচার জন্য, আক্রমণ থেকে বাঁচার জন্য তার আমি তো কোনো উপায় দেখি না, সে হরমুজ প্রণালী আটকাচ্ছে। এখন ট্রাম্প সাহেব যে নৌ অবরোধের কথা বলেছেন, তিনি আজকে এই হুমকি দিয়েছেন। আপনি দেখেন এর আগে নৌবহর যখন ছিল, যে দুটো আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ ছিল, জেরাল্ড ফোর্ড এবং বোধহয় লিঙ্কন, দুটোই কিন্তু ছিল উপকূল থেকে 1000 মাইল দূরে। 1000 মাইল দূরে কেন ছিল? কারণ তাদের যে মিডিয়াম রেঞ্জ আপনার ক্ষেপণাস্ত্র বা লং রেঞ্জে ক্ষেপণাস্ত্র, সেটা 2000 কিলোমিটার থেকে 4000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। কারণ আমি দেখলাম যে ওদের একটা ক্ষেপণাস্ত্র আপনার দিয়েগো গার্সিয়া পর্যন্ত করেছে, আঘাত হানতে সক্ষম হয়েছে। তারপরে তাদের ড্রোন আছে, ড্রোন তারা দিয়ে আঘাত করতে পারে। সুতরাং আমি মনে করি যে নৌ অবরোধের ব্যাপারেও তারা এত কাছে এসে কি নৌ অবরোধ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আর তৃতীয় কথা হচ্ছে যে ওনারা বলছেন যে যেতে দিবেন না, আসতে দিবেন না, এই তো বলছেন। তাহলে এইটা পৃথিবীর অর্থনীতি কতদিন পর্যন্ত এটা ধরে রাখতে পারবে? প্রতিদিন
এই আপনার তেলের দাম বাড়তে থাকবে। দেখবেন যে আগামীকালকের মধ্যেই তেলের দাম কিন্তু আবার 120-130-এ চলে যাওয়ার কথা, তারপরের দিন হয়তো 150-এ যাবে, 150-160-এ যাবে। এমনিতেই কিন্তু এখন রাইট নাও স্পট প্রাইস হচ্ছে $145 পার ব্যারেল, সেটা 60 থেকে এখন 145-এ এসেছে। সুতরাং আমি মনে করি যে এই যে পেইনটা নেওয়া, এই বেদনাটা, এই যে কষ্টটা নেওয়া, এটা ইরান বেশিক্ষণ নিতে পারবে নাকি পৃথিবী বেশিক্ষণ নিতে পারবে? এখন ইরানের কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ইরান কিন্তু ইরান ওয়ারের সময়, যুদ্ধের সময় কিন্তু 8 বছর ধরে যুদ্ধ করেছে, এবং 8 বছর ধরে তারা কিন্তু সেই সময় কিন্তু পৃথিবী সব ইরাকের পক্ষে ছিল এবং ইরানের পক্ষে তেমন কেউই ছিল না। তারপরেও কিন্তু ইরান 8 বছর ধরে যুদ্ধ করেছে এবং যুদ্ধ করে তারা জয়ী হয়েছে, মানে তারা হারে নাই। ঠিক সেভাবে আমি বলবো যে এই যে যদি বলেন থ্রেশহোল্ড অফ পেইন, তারা কতটুকু পেইন নেওয়ার ক্ষমতা ইরানের অনেক বেশি, এবং আমার মনে হয় যে কয়েকদিন পরে আমেরিকা এটা করে আমেরিকাকে আবার ফিরতে হবে, কারণ আমেরিকার পক্ষে পৃথিবীকে এইভাবে আটকে রাখা বেশি দিন সম্ভব না। তো আমরা এই আলোচনায় থাকবো, আমরা একটি বিরতি নিচ্ছি দর্শক, ফ্যাক্ট চেকে এখন একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম। আমাদের সঙ্গে আছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান, নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক, রয়েছেন কূটনীতিক সাকিব আলী। তো একটা বিষয় আমি বলি যে আপনার এখন তো 44তম দিন যুদ্ধ অবস্থার, বা আপনি যদি বলেন এখন বিরতি চলছে, আমার তো সেটা মনে হয় না। যাই হোক, কিন্তু 40তম দিনে তো আমরা যুদ্ধবিরতির একটি বিষয় দেখেছিলাম। তার আগের রাতে কিন্তু ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আজ হবে ইরানের সেই দিন যেখানে ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেবেন। আজকে লেটেস্ট তিনি একটা হুমকি দিয়েছেন, ফক্স নিউজের সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে বলছে একদিনকেই ইরানকে ঘুরিয়ে দিতে পারে। ওদিকে তিনি যখন আলোচনাটা চলছিল পাকিস্তানে, তখন কিন্তু শান্তি আলোচনা চলার সময় ট্রাম্প তখন মায়ামিতে খেলা দেখছিলেন। আপনি দেখেন এই অবস্থা। আর এই যে বিষয়গুলো এখন ঘটছে, আসলে কি ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানকে ঘুরিয়ে দেওয়া সম্ভব? আমি এটা জানতে চাইছি কয়েকটা ভাবে। ইরানের ভৌগোলিক অবস্থা, সামরিক শক্তি, অবস্থান, মার্কিন ঘাঁটিগুলো রয়েছে, আবার 6-7 দেশে মধ্যপ্রাচ্যের, সব মিলিয়ে আমি জিওগ্রাফিক্যাল এবং সামরিক শক্তি অবস্থানগুলো এগুলো একটু বুঝতে চাই। যদি সাকিব আলী, জি মেজর জামান যদি শুরু করতেন। আচ্ছা, আপনি যে কোনো দেশের ভৌগোলিক অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ। ইরান আপনার তার 2টা মাউন্টেন রেঞ্জ এবং মার্শিল্যান্ড ইরাকের সাথে, এবং বামে হচ্ছে অর্থাৎ পাকিস্তানের সাথে আফগানিস্তানের ওই অঞ্চল হচ্ছে মরুভূমি, আর ভিতরে 2টা লবণাক্ত মরুভূমি আছে। সুতরাং এইটা তাদের শুধু মানে প্রতিরোধ করতে হবে ওই সমুদ্র সীমা, অর্থাৎ ওই যে স্ট্রেট অফ হরমুজ এলাকাটা। বাকিগুলো কিন্তু এটা ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিকভাবে তারা সুরক্ষিত। তো এরকম ভৌগোলিক অবস্থা সব দেশের নেই। আপনি আফগানিস্তানে বলা হয় যে বৃহৎ শক্তির বৌদ্ধভূমি, কারণ তাদের ভূমিটা এমনই, ওখানে গিয়ে যুদ্ধ করে ফেরত আসা খুব মুশকিল। আমেরিকা 20 বছর পারেনি। তো যাক, এখন এখানে তারা যেটা সামরিক শক্তি, ইরান দেখেন এই যে 40 দিনের মাথায় যুদ্ধবিরতি হয়েছিল, আর আজকে 44তম দিন। তো এই 40 দিনে তো হেন পারমাণবিক অস্ত্র বাদ দিয়ে বাকি এমন কোনো অস্ত্র নেই যে তারা ব্যবহার করে নাই। জি। এবং ইরানের এই যুদ্ধ প্রস্তুতি, একটা হচ্ছে ইরাকের সাথে যখন 8 বছর যুদ্ধ হলো তখন তারা শিক্ষা নিয়েছে তাদের প্রতিরক্ষা নিতে হবে। এরপরে সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থা ছিল 2001 সালে যখন আফগানিস্তানে আক্রমণ করলো, আবার 2003 সালে ইরাকে আক্রমণ করলো। 2 দিক দিয়ে আমেরিকান সৈন্য। তখন 2005 সালে একবার একটু মানে উদ্যোগ নিয়েছিল এই মানে যেহেতু 2 দিক দিয়ে আছে, এখন একটু ইরানকে কাবু করা যায় কিনা। এখন ইরান এত মাথা ব্যথার কারণ কি জন্য? এটা ইসরায়েলের কারণে। এবং ইসরায়েল মানে আপনি ইসরায়েলি প্রধানমন্ত্রী এই জেডি ভ্যান্সের সাথে ইসলামাবাদে কথা বলছে একবার। আর সর্বশেষ এই আপনার 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে নেতানিয়াহু নিজে গিয়েছে এবং সিচুয়েশন রুম, যেটা হচ্ছে হাইলি ক্লাসিফাইড একটা রুম, সেখানে গিয়ে ব্রিফ করছে যে তুমি এখানে আসো, ওদের শক্তি কমে গেছে এবং এই পরাজয়টা মানে জয়টা খুব সহজ হবে। এখন ট্রাম্প সাহেব হচ্ছে ইম্পালসিভ লোক, উনি একটা মানে
একটা মাথায় ঢুকলে সেটা নিয়ে করতে থাকে। বাট এই মুহূর্তে ওনার শারীরিক অবস্থা সম্পর্কে অনেক প্রশ্ন উঠছে। উনি কিছুক্ষণ আগে কি বলেছেন আর কিছুক্ষণ পরে কি বলবেন এটা বলা খুব মুশকিল, এবং এটাই কিন্তু সমস্যাটা হচ্ছে। এবং এই সুযোগটা নিয়েছে নেতানিয়াহু। আপনার জন ক্যারি, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, উনি এই দুই দিন আগে একটা সাক্ষাৎকারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে ইসরায়েলি প্রধানমন্ত্রী এইভাবে আমেরিকাকে একেবারে সাথে নিয়ে ইরান আক্রমণ করতে রাজি করালো কিভাবে। উনি বলছেন এর আগে সেই 2001 সাল থেকে যতগুলো প্রেসিডেন্ট আসছে সবাইকে চেষ্টা করেছে ইরান আক্রমণ করার জন্য, কিন্তু কাউকে পারে নাই, এবার পেরেছে। সো এই সুবিধাজনক অবস্থায় এখন আপনাকে যুদ্ধ গুলি করা সহজ, কিন্তু তার প্রতিক্রিয়া সহ্য করা কিন্তু সহজ না। এই যে আপনার হিলিয়াম জিনিসটা হচ্ছে হিলিয়াম, এই এমআরআই মেশিনের জন্য লাগে, আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য লাগে। তারপরে আপনার সার, আমেরিকায় কিন্তু 45% সার সরবরাহ হয় এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে, এবং স্ট্রেট অফ হরমুজ দিয়ে যায়। সুতরাং উনি বলছেন সব ধ্বংস করে দেবে, সেটা অন্য কথা, পারমাণবিক বোমা। এখন যুদ্ধটা কিন্তু এখন ইরান একা করছে না, ইরান সরাসরি কেউ করছে না, কিন্তু তার সমর্থনে কিন্তু আরও শক্তি আছে। এবং যদি ওনাকে পারমাণবিক বোমা ফেলে, এবং আমরা কিন্তু কেউ জানি না যে ইরানের এই ধরনের সক্ষমতা আছে কিনা, ইরান কিন্তু ডিসক্লোজ করে নাই। এবং তার যে 4,000 কিলোগ্রাম না 400 বোধহয় না, আমি ঠিক 400 কিলোগ্রামের প্লাস 450 যে ইউরেনিয়াম, মানে 60%-এর উপরে যেগুলো প্রসেস করা আছে, তো সেইটা এখন এতদিনে কিছু করবে কিনা বা করেছে কিনা। কারণ তাদের সবচেয়ে বড় বাধা ছিল প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খমিনি, উনি বলছেন যেটা আন ইসলামিক, এটা করা ঠিক হবে না। কিন্তু বর্তমান কিন্তু চাচ্ছে, বিশেষ করে ইরানের যারা মানে আপনার একটু কট্টরপন্থী, তারা চাচ্ছে কিন্তু এটা কিছু করার জন্যে। এখন এটা কোন জায়গায় গেছে, কোন জায়গায় অবস্থান সেটা জানি না। আবার খবর বেরিয়েছে যে উত্তর কোরিয়া পাঠাইছে, ডেলিভারি সিস্টেমও দিয়ে ফেলছে। এরকম অনেক খবর হচ্ছে। তো অনেকগুলো খবর এই যুদ্ধ অবস্থায়, এটাকে বলে ফগ অফ ওয়ার, অর্থাৎ তথ্যের সঠিকতা আমাদের জন্য খুব কঠিন হচ্ছে মানে নিরূপণ করা। তবে ট্রাম্প সাহেব যাই বলুক না কেন, জিনিসটা উনি যত সহজে বলছেন তা বাস্তবায়ন করা অত সহজ হবে না। আমি আরও দু একটা বলি, এই যে চায়না কিছুদিন আগে তারা রিয়ার আর্থ ম্যাটেরিয়াল সাপ্লাই সীমিত করেছিল আমেরিকা এবং কিছুগুলো দেশের জন্য। এই রিয়ার আর্থ দরকার হচ্ছে আপনার এই যে অত্যাধুনিক যুদ্ধ বিমান, সেগুলোর জন্য দরকার, তারপর কম্পিউটিং সিস্টেমের জন্য দরকার। এখন আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান, এরা গত 2 দিন আগে দেখলাম সেটা বলছে রপ্তানি বন্ধ করবে, এটা যে চায়না কিন্তু টাঙ্গাস্টেনটা 80% চায়না তৈরি করে, সেটার উৎপাদন তারা রপ্তানি বন্ধ করে দিচ্ছে। এবং এটা দরকার হচ্ছে এই যে অত্যাধুনিক গোলাবারুদের জন্য। এখন আপনি চিন্তা করে দেখেন যে ইউএসের বর্তমানে যে পরিমাণে স্টক পাইল নষ্ট হয়ে মানে খরচ হয়ে গেছে, আর খরচটা কিভাবে কি বুদ্ধিমানতার সাথে ইরান করছে। তাদের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে সেই পাহাড় পর্বতের ভিতরে, এবং 500 মিটার পর্যন্ত নিচে। এখন এ পর্যন্ত যতগুলো আপনার বাংকার ব্লাস্টার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 60 মিটার পর্যন্ত যেতে পারে। তো ওদের ওগুলো অক্ষত আছে, এবং ইরান কিন্তু বলছে না তার কাছে কতগুলো আছে। এখন মানে ট্রাম্প সাহেবের বা আমেরিকান প্রশাসনের কথা, সব কিছু আমরা ধ্বংস করে দিয়েছি, এখন আর কিছু নেই। তো যদি সব কিছু ধ্বংসই করে দিয়ে থাকে, তাহলে এখন কেন আবার নেগোসিয়েশন? আর নেগোসিয়েশনের ব্যাপারে একটা পয়েন্ট আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে কি জানেন, যে 1979 সালের ফেব্রুয়ারিতে ইসলামিক বিপ্লবের পরে আর কোনো আমেরিকার সাথে সরাসরি নেগোসিয়েশন হয়নি, এই প্রথম হলো, এই প্রথম ইসলামাবাদ হলো। যে সাকিব আলী একটু শেষ করি প্লিজ। যেহেতু প্রথম শুরু হলো, আপনি এক সিটিংয়ে সব কিছু, এই দীর্ঘদিনের দূরত্ব এটা অতিক্রম করা সহজ না। তো আমি বলবো এটার সূচনা, এবং আভ্যন্তরীণ চাপ আছে, বৈদেশিক অর্থনৈতিক চাপ আছে, মিত্রদের চাপ আছে। সুতরাং ট্রাম্প সাহেব মুখে অনেক কিছু বলুক, সেটা বাস্তবায়ন করা খুব
খুব সহজ হবে বলে আমার মনে হয় না। জি সাকিব আলী, আমি শুনলাম যে আসলে কার কি অবস্থা, কোথায় আমি একটা ছোট্ট একটু ইয়ে করি আপনার এই প্রশ্নটা। আপনি জিজ্ঞাসা করেছিলেন, আপনি মনে হয় আশঙ্কিত হচ্ছেন যে উনি বলছেন এক রাতে শেষ করে দিব, এটা সম্ভব কিনা আপনি প্রশ্নটা। প্রথম কথা হচ্ছে যে সাধারণত এই ধরনের অভিযানে মিলিটারি টার্গেটকে যদি আপনি চিন্তা করেন, মিলিটারি টার্গেট সাধারণত 15 দিনে বম্বিং শেষ হয়ে যায়। জি, এটা হচ্ছে ওদের ইয়ে। ওরা কিন্তু 10,000 বা 15,000 ওরা টার্গেট ইয়ে করেছে, ওরা শেষ করেছে। এখন কথা হচ্ছে যে তারপরে কি আপনি সিভিলিয়ান টার্গেটে অ্যাটাক করবেন কনভেনশনাল ওয়েপন দিয়ে? প্রথম কথা হচ্ছে যে আমেরিকান সৈন্যবাহিনী এটা করতে পারবে না। তাদের আইন আছে, ভিতরে আইন আছে, জেনিভা কনভেনশন তাদেরকে ফলো করতে হয়। সুতরাং সিভিলিয়ান কোনো একটা ভুল হয়ে যেতে পারে, কিন্তু তারা ডেলিবারেটলি আপনার সিভিলিয়ান অ্যাসেটকে বা সিভিলিয়ান ইনস্টলেশনকে অ্যাটাক করবে, তাহলে ওই যে অ্যাটাক করবে মানে ইউএস আর্মির বা ইউএস এয়ারফোর্সের, সে যেই মুহূর্তে ট্রাম্প চলে যাবে তখন সে যুদ্ধ অপরাধের মামলায় পড়বে। সুতরাং সে এটা করবে না। এটা হচ্ছে একটা তৃতীয় ব্যাপার হচ্ছে নিউক্লিয়ারের ব্যাপারে চায়না বোধহয় ইতিমধ্যেই হুমকি মানে সতর্ক করে দিয়েছে যাতে কেউ কখনো পারমাণবিক বোমা ব্যবহার না করে, এবং একটা পারমাণবিক দেশ হয়ে আরেকটা দেশে পারমাণবিক বোমা ব্যবহার করবে আমি মনে করি যে এটা সম্ভব না। সুতরাং এটা হচ্ছে ট্রাম্প একটা ব্লাফ দিচ্ছে কারণ সে চাচ্ছে যে যাতে ভয় পাইয়ে দিয়ে সে যাতে তাকে দিয়ে একটা স্বীকার করিয়ে একটা শান্তি চুক্তিতে স্বীকার করিয়ে নিতে পারে। কিন্তু ইরান এই ভয় পাচ্ছে না। ইরান বলছে যে তুমি যেটা বলছো তুমি এটা করে দেখাও। এখন পর্যন্ত কিন্তু শেষমেশ আপনি জানেন এর আগেও যখন হলো, সে ওই আপনার সময়সীমার ঠিক 1 ঘন্টা আগে 1.5 ঘন্টা আগে বলেছে আমি মেনে নিয়েছি, এবং এখনও আমরা মনে করি যে বম্বিংয়ের আগে সে মেনে নিবে। বম্বিং করে তার কোনো লাভ হবে বলে আমি মনে করি না। তাহলে জিনিসটা কোন দিকে গড়াচ্ছে? মানে ধরেন 44 দিন হয়ে গেল, কিন্তু যুদ্ধ তো ওই অর্থে শেষ হয়নি। এটা খুব হ্যাঁ, তাহলে মানে এটা কি মানে যার যার জয় ঘোষণার মধ্যে দিয়ে শেষ হবে, না পরিস্থিতি কোন দিকে যাবে? এটা আমেরিকা 2 সপ্তাহের যুদ্ধবিরতি চেয়েছিল, কারণ আমরা মনে করছি যে তারা আবার প্রস্তুতি নিতে চায়, আবারও আক্রমণ করবে। এবং বিশেষ করে ইসরায়েল আমেরিকাকে এই ধরনের পরামর্শ দিয়েছে যে যাতে 2 সপ্তাহ ধরে তারা আপনার আবার সব রিপেয়ার করতে পারে, রিইনফোর্সমেন্ট করে সব রিপ্লেনিশ করে সবকিছু করে আবার তারা আক্রমণ করবে। এবং এটা কিন্তু ইরান বুঝেছিল। ইরানও কিন্তু এখন সবকিছু রিপেয়ার করতেছে, এবং ইরানও বলতেছে আমরা কিন্তু যুদ্ধের জন্য রেডি। কারণ এই যুদ্ধবিরতি, এবং তারা কিন্তু লম্বা যুদ্ধবিরতিতে কিন্তু চাচ্ছিল না ইরান, কারণ ইরান জানে যে এর আগে তারা গত বছরের জুনে যেরকম করেছিল, আবার তারা হয়তো 1 বছরের যুদ্ধবিরতি নিয়ে আবার আক্রমণ করবে। সেই জন্য সে বলেছে 2 সপ্তাহের বেশি যুদ্ধবিরতি আমরা দিব না। মানে ইরান বলছে, ইরান যুদ্ধবিরতি চাচ্ছিল না, ইরান বলছিল আমরা যুদ্ধ করতে থাকি। কিন্তু আমেরিকা এই যুদ্ধবিরতিতে চাচ্ছিল, এবং সেই জন্য ডোনাল্ড ট্রাম্প অনেক কথা বলেছেন যেগুলো সত্যি না। যেমন উনি বলেছেন যে ইরান আমাদের সাথে নেগোশিয়েট করছে, আসলে করে নাই, এবং আমরা জানতে পেরেছি যে এই সমস্ত কথা ওনার সত্যি না। সুতরাং এখনও উনি আবার ওনার সমস্যাটা হচ্ছে যে মিলিটারিলি সামরিকভাবে উনি কিন্তু আর বেশি কিছু করতে পারবেন না ইরানকে। যেহেতু উনি করতে পারছেন, এবং ইরানে ওনার পক্ষে সশস্ত্র সেনাবাহিনী নিয়ে ল্যান্ড করাও সম্ভব না, তাহলে উনি কিভাবে একটা জনগণকে বুঝাবেন বা পৃথিবীকে বুঝাবেন যে উনি হারেন নাই, উনি জিতছেন, ওটা বুঝাবেন কেমন? এই জন্যই উনি চাচ্ছেন যে যদি খালি হরমুজ প্রণালীটাও খুলে যায়, তাহলেও উনি একটা বলতে পারবেন যে আমি হরমুজ প্রণালী খুলেছি এবং আমি ইরানকে হারিয়েছি। এখন উনি আসলে উনার মুখ সেভ করার, মানে মুখ বাঁচানোর জন্য উনি নানান ধরনের চেষ্টা করছেন। মানে এটা একটা হচ্ছে যে আমি এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা, কিন্তু মুখ রক্ষা, ফেস সেভিং এর একটা অবস্থা। তাহলে এই পরিস্থিতি কেন হলো? আমরা তো যেটা জানতাম যে তারা সবচেয়ে ক্ষমতাধর দেশ, তাদের পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের বেজ রয়েছে। আমি একটা একটু ইয়ে করি, তারপরে জামান বল। এইটার ব্যাপারে আমি একটু বলতে চাই, কারণ আমার মনে হয় আই হ্যাভ গট সামথিং টু টেল ইউ। আমেরিকার কিন্তু ধরেন ভিয়েতনাম ওয়ারের সময় যে ধরনের প্রোডাকশন ক্যাপাসিটি ছিল, তারা যেরকম প্লেন বানাইতে পারতো, যেরকম ক্ষেপণাস্ত্র বানাইতে পারতো, এখন কিন্তু তারা বানাইতে পারে না। এখন তাদের টমাহক মিসাইল তারা বানায় হচ্ছে প্রতি বছর 100। তারা আপনার ইন্টারসেপ্টার বানায় বোধহয়, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টার বানায় বোধহয় 400, থার্ড ইন্টারসেপ্টার বোধহয় 350। তার মানে প্রতি বছর 700 750। ইতিমধ্যে গত 10 বছরে যা প্রোডাকশন করেছিল শেষ হয়ে গেছে এই যুদ্ধে।
তাহলে কেন আপনি বলবেন যে কেন তাদের এই ইন্ডাস্ট্রি নাই, তাদের ফ্যাক্টরি নাই? কারণ তারা এখন জাস্ট ইন টাইম ইনভেন্টরি প্রসেসিং করছে। তারা কি করছে, ওই যে আপনার কমার্শিয়াল ফার্মগুলো যেমন চায় যে আপনি লাস্ট মোমেন্টে, যেমন আমাদের গার্মেন্টস দিয়ে বলি, ওরা লাস্ট মোমেন্টে চায় যে গার্মেন্টসগুলো যাবে, যাতে ওদের যাতে ওইখানে স্টোরেজের জায়গা যাতে খরচ না হয়। সুতরাং ওরা জাস্ট ইন টাইম চায়, জাস্ট ইন টাইমে ওরা ইনভেন্টরি শেষ করতে চায়। এবং এগুলো আপনি দেখবেন যে এই ওনাদের যে সমস্ত ধরেন ক্ষেপণাস্ত্র, সেখানে দেখা যাবে যে পার্টসগুলা 8 জায়গা, 10 জায়গা, 20 জায়গার থেকে আসছে। এই 20 জায়গার থেকে এনে এটাকে তৈরি করা মানে হচ্ছে সাপ্লাই সাইডে এটা কিন্তু আসলে অত্যন্ত দুর্বল সাপ্লাই সাইড। এখন যেটা হয়েছে, আমেরিকার ইন্ডাস্ট্রিয়াল পলিসি অনুযায়ী আমেরিকার আসলে একেবারে দিনের পর দিন যুদ্ধ করা, বছরের পর বছর যুদ্ধ করার ক্ষমতা নাই। তারা যেটা করতে পারে, তারা 2 মাস ধরে প্রচণ্ড আক্রমণ করতে পারে, তারপরে তাদের কিন্তু যুদ্ধের শেষ হয়ে যায়। তখন তারা আবার নানান জায়গা থেকে, যেমন সাউথ কোরিয়া থেকে তারা থার্ড নিয়েছে, তারা মেরিনস কোথা থেকে নিয়েছে, তারা অন্যান্য ন্যাটো কান্ট্রি থেকে নিবে, এইভাবে তারা ব্যবস্থা করে। তাদের পক্ষে লম্বা সময় যুদ্ধ করার ক্ষমতা নাই। যেই দিকে যেটা কিন্তু ইরানের আছে, কারণ ইরান নিজে নিজে বানায়, নিজে তার মিসাইল বানায়, নিজে তার ড্রোন বানায়, তার খাদ্য সিকিউরিটিতে 96 দেখলাম তার সূচক। সুতরাং তার ইম্পোর্ট করতে হয়, তবে তেমন বেশি না। সুতরাং সে যেখানে আছে, হ্যাঁ তার হয়তো অস্ত্রের মান অনেক কম, কিন্তু সে অনেক দূর বাড়াতে পারবে বলে সে যুদ্ধে অনেকদিন চালা যেতে পারবে। ইরানের ক্ষেত্রে এটা প্রশ্ন তো অস্তিত্বের লড়াই, আর ওখানে তো মানে এটা চয়েস, ওয়ার অফ চয়েস। জি জি, যে সেইটা তো অন্য একটা, সেটা আরেকটা বিষয়, আরেকটা বিষয়। কিন্তু কি মনে হয় যে ট্রাম্পকে কি এখনো নেতানিয়াহু নাড়াচ্ছেন? মানে কোথা থেকে নড়ছেন? মানে একটা কথা শোনা যাচ্ছে, নেতানিয়াহু নাকি ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এরকম কথা শোনা যায় যদি যুদ্ধ চালিয়ে না যায়। আমেরিকার ইতিহাসে বর্তমান সময়ে নেতানিয়াহু যত প্রভাবশালী কোনোদিন ছিল না। কারণ এখানে দেখেন ট্রাম্পের পলিসি, উনি কি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে আমেরিকা ফার্স্ট, এবং কথাটা হচ্ছে উনি একটা স্লোগান তুলেছিলেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। এখন ট্রাম্প সাহেবের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মেক আমেরিকা গ্রেট এগেনের যে বেজ, পপুলার ভোটার বেজ, সেটাতে দারুণ ধরে ঘুণ ধরেছে আপনার। এবং উনি এখন ডেসপারেট হয়ে গেছে, যদিও উনি এই মানে এই আর এর পরবর্তী নির্বাচন করতে পারবে না বর্তমান সংবিধান অনুযায়ী, যদি আর কোনো পরিবর্তন না হয়। সুতরাং এই জিডি ভ্যান্স, যিনি এটা মানে অপেক্ষাকৃত বয়সে অনেক তরুণ, যার একটা সম্ভাবনা আছে, তো সম্ভবত উনি একটা বিব্রতকর অবস্থায় পড়তে পারেন, এবং রিপাবলিকানদের অবস্থা খুব ভালো হবে বলে মনে হচ্ছে না। সুতরাং উনি যে চাপগুলোতে আছে, একটা হচ্ছে আভ্যন্তরীণ চাপ, তারপর হচ্ছে আপনি এই বহির্বিশ্বের এই তেল চলাচল যদি বন্ধ হয়, জাপান কি পরিমাণ নির্ভরশীল মধ্যপ্রাচ্যের তেলের উপরে, সাউথ কোরিয়া কি পরিমাণ তেলের উপর নির্ভরশীল। মাঝখানে একটা ঘটনা ঘটছে, এটা খবরে আসে নাই। দেখেন, যে তাইওয়ানের সাথে চীনের একটা বৈরী সম্পর্ক ছিল, যদিও তাইওয়ান হচ্ছে চীনের অংশ। এখানে বলে রাখি যে 72 সালে যখন চীনের সাথে সম্পর্ক পুনঃস্থাপন হলো আমেরিকার, তখন কিন্তু আগে ওরা চীন বলতে ওই তাইওয়ানকে বুঝতো, কিন্তু পরবর্তীতে এই 72 সালের ওই অ্যাগ্রিমেন্টের পরে তখন কিন্তু চীন মানে পিপলস রিপাবলিক অফ চায়নাকে ধরে। জি। তো এখন এই তাইওয়ানের বিরোধী দলীয় নেত্রী ইতে গেছে, চায়নাতে গেছে। জি। এটা কিন্তু খুব একটা কমন না, মানে পর্দার অন্তরালে অনেক কিছু হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে কি, কিছু কিছু মানুষের কতগুলো বৈশিষ্ট্য থাকে, এবং ট্রাম্প সাহেবের একটু আড়ম্বরপূর্ণ কথাবার্তা উনি পছন্দ করেন। উনি হচ্ছে খুব সাকসেসফুল একজন বিজনেসম্যান, কিন্তু মনে রাখতে হবে সাকসেস ইন বিজনেস অ্যান্ড সাকসেস ইন পলিটিক্স দুটো জিনিস এক না। এবং তার ফলে আর প্লাস ওনার নেতানিয়াহুর ফাঁদে উনি পড়লেন কিভাবে? কি দেখেন, জেরার্ড কুশনার, ওটা হচ্ছে ওনার মেয়ের জামাই, তো এখন উনি এসেছিলেন আলোচনায়। জি না, উনি ছিলেন না। উনি তো একেবারে মনে আছে গাজায় যখন এরকম সব গণহত্যা চলছে, তখন বলছে কি এটা খুব একটা ভালো জায়গা হবে, এখানে খুব একটা ভালো রিসোর্ট করা যাবে, নির্মাণ করার কথা। রাইট রাইট, ভূমধ্য সাগরের পাড়ে। তো এখন যে যাকে নিয়ে কাজ করা হচ্ছে, উনার যদি সিদ্ধান্ত গ্রহণের একটু সমস্যা থাকে এই ধরনের জটিল পরিস্থিতিতে, তখন তো যারা সাইডে আছে তাদেরকে ব্যবহার করে ওই ইসরায়েল চাইবে। এবং ইসরায়েল এই যে যুদ্ধবিরতিটা ইসরায়েল কোনোভাবেই মেনে নিতে পারে নাই।
এই যে বৈঠকটা হলো সেটাতে পূর্ব শর্ত ছিল যে লেবাননের যুদ্ধ বন্ধ করতে হবে। জি। কিন্তু সেটা কিন্তু এই বৈঠকের আগ দিয়ে পর্যন্ত শেষ মুহূর্তে বন্ধ করছে, নাহলে তো ইরান বসতে চাচ্ছিল না। সুতরাং এই যে আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর একটা কথা আমি একটু খুব প্রাসঙ্গিক বলে আমি মনে করছি, সেটা কি জানেন, যে আমেরিকার সামর্থ্যটা দুই ধরনের। একটা হচ্ছে সামরিক সামর্থ্য, কিন্তু সামরিক সামর্থ্যকে সমর্থবান রাখার জন্যে অর্থনৈতিক সামর্থ্য খুব গুরুত্বপূর্ণ, এবং সেই অর্থনৈতিক সামর্থ্যের সবচেয়ে বড় খুঁটি হচ্ছে ডলার। ডলার কিন্তু দারুণ চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। এই তেল এখন দেখেন, তেল অনেকেই ইরান ইউয়ানে বিক্রি করছে, বিকল্প মুদ্রা বিক্রি। এবং এই যে আপনার হরমুজ প্রণালীতে যে ইরান টোল আদায় করছে, সেটা বলে আমাদেরকে ইরানি মুদ্রায় দিতে হবে। তো ইরান এটা বিরাট গেন করছে। যখনই ইরানি মুদ্রায় তারা টোল নিবে, তাহলে ইরানের মুদ্রা মান অনেক বেড়ে যাবে, যেটা তাহলে পেট্রোডলারেরও এখন একটা আমরা পেট্রোডলারে আপনি কয়েক বছর আগ পর্যন্ত 70% আন্তর্জাতিক লেনদেন হতো আপনার পেট্রোডলারে, সরি ডলারে। হ্যাঁ। এখন সেটা এই 60-এর নিচে নেমে আসছে, এবং এই ঘটনার পরে এটা আরও কমে যাবে। এদিকে ইউয়ানের শক্তি বাড়ছে। মনে রাখতে হবে যে আমেরিকা চীনকে প্রতিদ্বন্দ্বী মনে করে, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন বর্তমান অবস্থায়। সুতরাং ওই যদি ইউয়ানের মানটা বেড়ে যায়, তাহলে ডলারের দাম কমে যায়, তাহলে ওই যে সমর শক্তিকে মেনটেন করা, বজায় রাখা কঠিন হয়ে যাবে। শুনবো আমরা এই কথা। তার আগে ফ্যাক্ট চেকে আরো একটা বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে আছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান, নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক, কূটনীতিক সাকিব আলী। আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করি সাকিব আলী আপনার সঙ্গে। সেটি হচ্ছে ট্রাম্পের হুমকি, তো নৌ অবরোধের কথা শুনলাম এবং বলছেন যে এগিয়ে আসছে, কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু বিবিসি একটি ছবি প্রকাশ করেছে যে ইরান কিন্তু তার ভিডিও প্রকাশ করেছে। আমরা এখন দেখানোর সুযোগ নেই, এটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইরান কিন্তু ছবি প্রকাশ করেছে যে আসলে এই যে হরমুজ প্রণালী সম্পূর্ণই তাদের নিয়ন্ত্রণে এবং তাদের জাহাজ এখানে রয়েছে। তাহলে আমি যেটা বললাম যে আসলে যেই যা বলুক, ইরান তার অবস্থান ধরে রেখেছে, এটা আমার কাছে মনে হচ্ছে। তাহলে এটি ধরে রাখে, আর ট্রাম্পের হুমকি এবং এই ধরনের আলোচনা পারা না পারা, এটার রিয়াকশনটা কি? বিশ্ব ব্যবস্থায় কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন নেক্সটে ওয়ার্ল্ড অর্ডারে? প্রথমত আমি আপনাকে একটু আগেই বলতেছিলাম যে নৌ অবরোধ করা সম্ভব না। জি। কারণ সে যেখানে 2000 মাইল দূরে, 1000 মাইল দূর থেকে সে কি নৌ অবরোধ করবে? সো যেটা পসিবল না, এখন আমরা দেখলাম যে এটা পসিবল না। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যেটা বলছেন যে হরমুজ প্রণালী থেকে কিছু ঢুকবেও না, কিছু বেরও হবে না, তো তাহলে সব বন্ধ হয়ে গেল। তাহলে সব বন্ধ হয়ে গেলে ওয়ার্ল্ডের আপনার 20% অয়েল তো ওখান থেকে যায়, ওখান থেকে তো গ্যাস যায়, ওখান থেকে তো আপনি আর বাকি যেগুলো মেজর জামান বলছিলেন, তো এগুলো যায়, এগুলো সব বন্ধ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে তাহলে স্টক মার্কেটে, কালকে স্টক মার্কেটে কোন অবস্থা হবে? এবং স্টক মার্কেট যখন ফল করতে থাকবে, তখন ধরেন আমেরিকার যারা বড় বড় আপনার প্রাইভেট ইকুইটি ফান্ড, হ্যাঁ, যেমন ধরেন ব্ল্যাক রক, ল্যারি ফিঙ্ক, অথবা ধরেন কেন সিটাডেলের ইয়ে আছে, কেন স্টিভেন্স অর সামথিং। সো এরা বড় বড় সমস্ত বড় লোক, তাদের অবস্থা কী হবে যখন তাদের স্টক প্রাইসগুলো নিচে নামতে থাকবে? সুতরাং আমি মনে করি না যে আপনি যেটা বলছেন যে এটা আসলে এইভাবে, আপনাকে একটু আগেই বললাম যে নৌ অবরোধ করে সম্ভব না। এখন দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলছিলেন ওয়ার্ল্ড অর্ডারের দুটো জিনিস আমি আপনাকে একটু Sure. উস্কে দিতে চাই। Right. সেটি হচ্ছে পলিটিক্যাল অর্ডার, ইকোনমিক অর্ডার। পলিটিক্যাল অর্ডারে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমার কাছে এখন যেটা মনে হয় যে পৃথিবীতে আসলে এর আগে পর্যন্ত তিনটা পরাশক্তি ছিল, যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। আমি যেটা বলতে চাই যে এটা আমি প্রথম বলছি তা না, অন্যরাও বলেছে যে এখন চতুর্থ পরাশক্তি হিসাবে ইরানকে কিন্তু ধরা হচ্ছে। ইরান যদি পৃথিবীর 20% অয়েলের ফ্লো যদি নিয়ন্ত্রণ করতে পারে, এবং তার যে প্রক্সি হুতিরা বাবেল মানদেবে যদি আরও 10% তেলের যদি তারা এটা আপনার করতে পারে, কন্ট্রোল করতে পারে, এবং এটা যদি তাদের কন্ট্রোল থেকে যদি এটা বের করতে না পারে, যেটা আমেরিকা যেটা চেষ্টা করছে, যদি বের করতে না পারে তাদের নিয়ন্ত্রণ থেকে, তার মানে হচ্ছে তাদের সাথে সমঝোতা না করে
কেউ হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে না এবং কেউ লোহিত সাগরের রেড সি ব্যবহার করতে পারবে না। যদি তাই হয় তাহলে সৌদি আরব থেকে আরম্ভ করে গালফ কান্ট্রির প্রত্যেকটাকে ইরানের কথা শুনতে হবে। এবং যারা যারা যেমন ধরেন চায়না বলেন, জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন, ইন্ডিয়া বলেন, সবাইকে ইরানের সাথে সমঝোতা করতে হবে। আমি জাস্ট একটা ছোট্ট দিই, বাংলাদেশেরও বোধহয় একটা জাহাজ বোধহয় আটকে আছে, এখন বোধহয় ঢোকায়, এখন ক্লিয়ারেন্স এখন ক্লিয়ারেন্স। তো তার মানে সেও কিন্তু ইরান কিন্তু বুঝে বুঝে অপেক্ষা করে তারপরে ক্লিয়ারেন্স দিচ্ছে। সুতরাং ইরানের সাথে সমঝোতা না করে কেউ এটা করতে পারবে না। সেই হিসাবে আমি বলবো যে অন্তত এই তিনটা দেশের পরে এখন অবশ্যই ইসরায়েল কিন্তু সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী, কিন্তু যদি আপনি চিন্তা করেন যে পৃথিবীর সম্পদকে নিয়ন্ত্রণ করছে কে, সেই হিসাবে রাজনৈতিক হিসাবে আমি মনে করি যে ইরান এখন চতুর্থ শক্তি হয়ে দেখা দিচ্ছে। আর মিলিটারিলি কথা হচ্ছে যে মিলিটারিলি তো অবশ্যই আমেরিকা হচ্ছে সবচাইতে আমরা ধরছি, কিন্তু আমেরিকা কি আসলে চায়নার সাথে যুদ্ধ করতে পারবে আমরা এখনো কিন্তু জানি না। সুতরাং সামরিক দিক থেকে আমরা এখনো বলবো আমেরিকা, চীন এবং ইসরায়েল বলেন বা ইউরোপিয়ান কান্ট্রিজ বলেন বা রাশিয়া বলেন, তারা যেই জায়গায় আছে সেইখানে ইরান নাই। কিন্তু একটা মজার কথা আপনাকে বলি, এই রাশিয়ার মধ্যে কিন্তু একটা বিরাট এই জিনিস নিয়ে কথা হচ্ছে যে রাশিয়া ইরাকের সাথে 4 বছর ধরে যুদ্ধ করছে। 4 বছর ধরে যুদ্ধ করে তারা মোটামুটি ভাবে একটা স্টেলমেটের জায়গায়, অচল অবস্থা। না না, আমি বলছি ইউক্রেনের কথা, সরি, ইউক্রেন এবং এর সাথে যুদ্ধ করছে 4 বছর ধরে রাশিয়া, করে এখনো পর্যন্ত ইউক্রেনকে সে পুরোপুরি হারাইতে পারে নাই। আর সেখানে ইরান মাত্র 40 দিন আপনার যুদ্ধ করে সে কিন্তু আপনার যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করছে। সুতরাং সামরিক শক্তিটা বড় কথা বলে আমার মনে হয় না। আমার বড় কথা হচ্ছে যে তাদের অ্যাসিমেট্রিক শক্তি থাকলেও তারা কতটুকু কার্যকর, সেই হিসাবে ইরান ভৌগোলিক অবস্থান, তার নিজস্ব সামরিক যে সক্ষমতা, সব কিছু মিলিয়ে সে দেখা যাচ্ছে কার্যকর শক্তি হিসাবে সে অত্যন্ত কার্যকর। জি মেজর জামান, এই যুদ্ধে কে হারছে শেষ পর্যন্ত বিশ্বকে নানা ক্ষতির মুখে ফেলেও? এটা আমার কথা না, আমেরিকান অনেক প্রাজ্ঞ লোকের কথা আমি ইউটিউবে যেগুলো দেখি, তার ভিতরে কর্নেল ম্যাকগ্রেগার আছে, স্কট রিটার আছে, ল্যারি জনসন আছে। তো এরা বলছে যে মানে গতকাল পর্যন্ত ইরান ইজ উইনিং, আমেরিকা ইজ লুজিং, এটা ছিল কথা। আমি এই আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম, আপনি যদি স্মরণ করেন, সেটা হচ্ছে পারমাণবিক বোমা বাদ দিয়ে কনভেনশনাল এখন যে সক্ষমতা আছে, আমেরিকা যতই চেষ্টা করুক ইরানকে হারাতে পারবে না। এবং আমেরিকার যে সামরিক স্টক পাইল সেটা কিন্তু আস্তে আস্তে কমে, যেটা আমার বন্ধু সাকিব আলী অলরেডি বলেছেন যে এটা হঠাৎ করে এইভাবে করতে পারবে না। কিন্তু দেখেন ইরানের সক্ষমতায় কাস্পিয়ান সি দিয়ে রাশিয়ার তরফ থেকে সাপোর্ট আসতে পারে। আমরা দেখছি যে উত্তর কোরিয়ার থেকে সাপোর্ট আসছে, চীন থেকে এই 2 দিন থেকে কিন্তু বলা শুরু হয়েছে, এখন সত্য মিথ্যা আমরা জানি না, যে অনেক ধরনের নতুন সরঞ্জাম আসছে। আপনাকে একটু আফগান যুদ্ধে ফেরত নিয়ে যাচ্ছি, সেখানে একটু সংক্ষেপ করতে হবে, একবার শেষ করছি। কিন্তু ওই যে আপনি বলছিলেন যে 2টো যুদ্ধ জাহাজ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। জি 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 এটা গতকাল ঘটে ঘটনা আলোচনার মধ্যেই। আচ্ছা, ওই স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র দিয়ে শোল্ডার কন্ট্রোল এখন চীন ইয়েকে সরবরাহ করছে। এটা F-35 যেটা বলা হয়েছে যে এটা কেউ টাচ করতে পারবে না, সেটা ফেলাই দিয়েছে। আর অন্যান্যগুলো আছে, সময়ের কম, সেজন্য আমি হিসাবটা দিতে পারছি না, শেষ করলে ভালো হয়। জি জি, তার মানে এই যুদ্ধের মধ্যে দিয়ে আমেরিকার যে অর্থনৈতিক সক্ষমতা কমে যাচ্ছে এবং যাওয়া শুরু হয়েছে, এবং ডলারের সক্ষমতা কমে যাওয়া মানে সামরিক শক্তি আর মেনটেন করতে পারবে না। ধন্যবাদ মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, নিরাপত্তা বিশ্লেষক ও পুলিশ বিশ্লেষক। ধন্যবাদ কূটনীতিক সাকিব আলী। আমরা শুনলাম, আমরা একটি অ্যানালাইসিস বুঝলাম, তাতে আমরাও কিছু আঁচ করতে পারতাম, কিন্তু ওভারঅল তো বিশ্ব আসলে অনেক কষ্টে আছে। বাংলাদেশের মতো দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা জানি না সেটি কতদূর যাবে। তবে এই যুদ্ধে ন্যায়ের পক্ষে জয়লাভ করুক, বিশ্বের মানুষ স্বস্তি পাক, এই প্রত্যাশা জানিয়ে আজকের ফ্যাক্ট চেক এখানেই শেষ করছি। ফ্যাক্ট চেক আপনারা দেখতে পাবেন আগামী রবিবার একই সময়। সে পর্যন্ত সবার কাছে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে, শুভরাত্রি।